জানিস আমি তোদের দুজনকে কত মিস করেছি। এবার চটপট আমি জুস বানিয়ে রেখেছি, খেয়ে নে। দাঁড়াও, আমি তো মিল্ক শেক খাবো। ম্যাম তো আমাকে। আচ্ছা তাড়াতাড়ি বলতো, কে কে জানতে চায় যে আজ মা কি কি রান্না করেছে? আমরা দুজন। আচ্ছা তাহলে চটপট আয় আমার সঙ্গে, আয় আয় তাড়াতাড়ি বসে পড়। তারপর আমি দেখাচ্ছি যে মা আজ তোদের জন্য কি রান্না করেছে। পিৎজা, মাফিন আর সবার প্রিয় ভেজ কাটলেট। এসব কি হচ্ছে জেঠিমা? হিয়া তো আবিরাকে ছাড়া থাকতেই পারে না, এতদিন পর এসেছে তাই এত সব করছে। এখানে কত রকম খাবার, আমার তো পেটটাই ফেটে যাবে। না না, ফাটবে না তোর পেট, অল্প অল্প সবকিছু খাবি। আমি নিজের হাতে তোদের দুজনের জন্য সবকিছু বানিয়েছি। আর নম্রতা, এবার ওর কি হবে জেঠিমা? মা, ম্যাম কোথায়? আবিরা কিচেনে আছে হয়তো তোর ম্যাম। আবিরা আমার অনুপস্থিতিতে নম্রতার এত ক্লোজ কি করে হয়ে গেল? এমন কি করেছে নম্রতা? তুমি যা ভাবছো সেটা একেবারেই না। তুমি যাওয়ার পরে আবিরা খুবই কষ্ট পাচ্ছিল, সারা দিনই ও কাঁদতো। নম্রতা ওকে সামলেছে, ও নম্রতার সাথে খুবই অ্যাটাচড, আর সেই জন্যই। ইটস ওকে। প্রণাম নিও দাদু। বেঁচে থাক মা। কেমন আছিস তুই? সবাই ভালো আছে, হিয়াও ভালো আছে, একদম সুস্থ আছে। এর থেকে ভালো আর আনন্দের খবর কি হতে পারে বলো? কিন্তু আমি জানতে চাইলাম তুই কেমন আছিস। হিয়া বেঁচে ফিরেছে তাতে আমরা সবাই খুশি, কিন্তু মা তুই কি ভাবছিস? তুই কি করবি এখন? আমি বলতে চাইছি যে এখন তো তুই ওকে এসব কথা বলতে পারবি না যে তুই এখন ঈশানের স্ত্রী আর আবিরের মা। এখন ওই বাড়িতে তোর অধিকার আছে। দাদু, এটা এত সোজা নয়। যে কোনো কেউ এটা যদি শোনে তাহলে শক পাবে। আর তুমি তো শুনেইছো ডক্টর কি বলেছেন। হিয়ার অবস্থা খুব একটা ভালো না, তাই ঠিক যেমন চলছে তেমনই চলুক না। সময় আসলে তখন ভাবা যাবে কি করা যায়। দাদু, আমাকে না কেউ ডাকছে, আমি তোমার সাথে পরে কথা বলছি, একটু দেখে আসি। ঠিক আছে মা। কত মজা করেছি, কত শপিং করেছি, তাই না? খুশি তো তুই? আচ্ছা এবার ঘুমানোর সময় হয়ে গেছে, ঘুমিয়ে পড়। দাঁড়াও, আবিরা এই ডলটার সঙ্গে তুই আর কতদিন খেলবি? নতুন এনেছি তো আমরা, তাদের মধ্যে থেকে একটা নিয়ে নে। ওকে ছাড়া আমি ঘুমাতে পারি না, আমার ওর সাথে ঘুমাতে খুব ভালো লাগে। গুড নাইট। আরে আরে আবিরা, এত রাতে কোথায় যাচ্ছিস মা? মা, আই মিন ম্যামের কাছে। এখন ম্যামের কাছে কেন যাচ্ছিস তুই? এখন তো মা এসে গেছে, এবার থেকে শুধু মায়ের কাছেই শুবি, ঠিক আছে? চল চল চল, গুড গার্লের মতো শুয়ে পড়। বহুত স্টোরিজ শোনা। আবিরা, আবিরা, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে ওকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেয় নাকি? কে জানে বাড়িতে চলছেটা কি। আমি এতগুলো দিন পরে ফিরে এসেছি আর এখানে এসে দেখছি যে তোমরা তো সবাই আমাকে ভুলেই গেছো। একদিকে আমার হাজবেন্ড আর একদিকে আমার মেয়ে আবিরা, কারোর তো কিছু যাই আসে না আমায় নিয়ে। দুজনে মিলে শুধু অ্যাভয়েড করে চলেছো আমাকে। এত তাড়াতাড়ি তোমরা দুজনে আমাকে ভুলে গেলে কি করে? কেউ ভুলেনি তোমাকে হিয়া। কি বলছো তুমি এগুলো? প্লিজ কাম ডাউন। কি ভাবছো তুমি? আমি একটা ইমার্জেন্সির জন্য যাচ্ছি,
আর ওই ছোট্ট বাচ্চাটা ও ও ও আমাকে একটা কথা সত্যি সত্যি বলো তো ঈশান, নম্রতা কি আবিরাকে বলে দিয়েছে যে ওই ওর আসল মা? কি বলছো তুমি এটা হিয়া? আবির একটা ছোট্ট বাচ্চা, কেউ ওকে কিচ্ছু বলেনি। ঈশান, আবিরা আমার মেয়ে। যদি এটা না হয়ে থাকে তাহলে ও কেন বারবার নম্রতার কাছে চলে যাচ্ছে? ব্যাপারটা কি? আমি তো তোমাকে বলেছি হিয়া, তোমার যাওয়ার পরে আবিরা কষ্ট পাচ্ছিল, নাও ঠিক করে খেতো আর না কারোর সাথে কথা বলতো। নম্রতাই ছিল যে ওকে সামলে ছিল, আর এখন তুমি ফিরে এসেছো। ও একটা বাচ্চা মেয়ে, ও ও কি করে বুঝবে এগুলো? ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আর এটা তোমার বাড়ি, তোমার নিজের বাড়ি। হিয়া, তোমার শরীর ঠিক নেই, প্লিজ ওভার থিঙ্ক করো না। আমায় যেতে হবে, এমার্জেন্সি আছে। স্মাইল, আর তোমার মেডিসিনগুলো তোমায় দিয়ে যাচ্ছি। এই নাও। গুড নাইট। মা, ম্যাম কোথায়? এত রাতে কোথায় যাচ্ছ মা? ম্যামের কাছে। চলো চলো, গুড গার্লের মতো। রোজ স্টোরি শোনায়। কিচ্ছু হবে না। আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি এইভাবে কিচ্ছু হবে না। আমার মেয়ে আবিরা নম্রতার কাছে কি শুয়ে পড়লো? না, আমি এটা কিছুতেই হতে দেব না। ও আবিরাকে জন্ম দিয়েছে, এটার সুযোগ নিয়ে আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিতে চাইছে ও। আর আমি খুব ভালো করে চিনি নম্রতাকে। হয়তো ও নিজের মুখে কিছু বলেনি যে ওই ওর মা, কিন্তু ওর মায়ের কর্তব্য পালন করতেও একটু পিছু পা হচ্ছে না। সব রকম অধিকার ফলাচ্ছে আমার আবিরার ওপর। আমি নম্রতাকে ওর আসল জায়গাটা ঠিক দেখিয়ে দেব। আর তারপর জিনি প্রিন্সেসের সব উইশ পূরণ করে দিল। প্রিন্সেস খুশি হয়ে গেল। আর নম্রতা, হিয়া, কি হলো হিয়া? সব ঠিক আছে তো? শোন, তোর সব নাটক বন্ধ কর আর বেরো আমার বাড়ি থেকে। আমি বললাম না, বেরো এখান থেকে। আবিরা ঘুমোচ্ছে। তোর আবিরার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ওর চিন্তা করার জন্য আমি ফিরে এসেছি। আমি আবিরার মা, হিয়া। ওকে আমি দেখে নেব। কাম এখন তুই এখান থেকে বেরো। হিয়া। চল। হিয়া, 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 আমার কথাটা তো শোন। বেরো এখান থেকে, বেরিয়ে যা। তুই না নম্রতা কারোর বাড়িতে থাকার যোগ্যই নোস, সেই জন্য এক্ষুনি বেরিয়ে যাবি আমার বাড়ি থেকে। হিয়া, রিল্যাক্স, কাম ডাউন। তোর শরীর ভালো না। আমার জীবনটাকে শেষ করে দিয়ে তুই আমাকে কাম ডাউন হতে বলছিস? দেখ হিয়া, নম্রতা, আমার খুব লাগছে কিন্তু। ও তাহলে এখন তোর ব্যথা লাগছে, আর আমার কি? আমার কষ্ট হচ্ছে না? তুই আমার অনুপস্থিতিতে আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছিস, আমার স্বামী, আমার মেয়ে, সবকিছু। এখন আর কি চাস তুই বল? নম্রতা দেখ, তুই চুপচাপ এখান থেকে বেরিয়ে যা। যখন আবিরার চোখে নিজেকে এতটা পর মনে হয় আমার, তখন ইচ্ছে করে তোকে শেষ করে ফেলি। হ্যাঁ, তুই আবিরাকে জন্ম দিয়েছিস তুই, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। আবিরাকে আমি বড় করেছি, আমার সব থেকে বেশি অধিকার ওর ওপর। ও আমার মেয়ে। এটা কি এক্সকিউজ দিচ্ছিস তুই যে আবিরা নিজেকে সামলাতে পারছিল না, তাই ওকে সামলানোর জন্য আমি এখানে থেকে গেলাম? আরে ঈশান ছিল তো আবিরাকে সামলানোর জন্য, ও সামলানি তো ঠিক। তোর কি দরকার ছিল মহান হওয়ার? নম্রতা, তুই সত্যি সত্যি বল, কেন এসেছিস তুই এখানে? ঈশানের জন্য না? দেখ, যদি তোর মাথায় এসব কিছু চলছে না, তাহলে এই কথাটা তোর মাথা থেকে বের করে দে। কারণ ঈশান আমার স্বামী, ও আমার স্বামী, বুঝেছিস তুই? তোর আশেপাশে আসার কথা তুই ভাবদিও না। বেরিয়ে যা এখান থেকে। এটা কি করছো? হিয়া, 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 হিয়া,
এখন তোর শরীর ভালো নয়, আমরা এই ব্যাপারে পরে কথা বলবো। আর এখন তুই যে কারোর জন্য নিজেকে স্ট্রেস দিস না। আমি চাই না তোর মিথ্যে সহানুভূতি। আমি আমার সংসার চাই, আমার মেয়েকে চাই, আমার স্বামীকে চাই। হাত জোড় করছি, তুই এখান থেকে দয়া করে বেরিয়ে যা। ঠিক আছে হিয়া, আমি চলে যাচ্ছি। একবার আবিরার সাথে আমি আবিরা নামও নেবি না তুই। আমি বলেছি না তোকে, আবিরাকে আমি সামলে নেব। আবিরা আমার দায়িত্ব। তুই এখান থেকে বেরো, বেশি মা সাজার প্রয়োজন নেই তোর। হিয়া, আমার কথা শোনো মা, আমার কথা শোনো। তোমার শরীরটা তো ভালো নেই, তুমি এখন বিশ্রাম নাও, আমরা কাল সকালে কথা বলি। না না মা, এতে আবার কথা বলার কি আছে? আপনাদের না একে অনেক দিন আগে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া উচিত ছিল, কিন্তু কোনো ব্যাপার না। যে কাজটা আপনারা করতে পারেননি সেটা আমি নিজে করে দিচ্ছি। তুই ভদ্রভাবে শুনবি না? না চল চল, বেরো বেরো এখান থেকে। ভালো আছে তুমি চলে এসেছো ঈশান। এবার হয় তুমি ওকে এই বাড়ি থেকে বের করবে, আর না হলে আমি নিজে ওকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেব। তাহলে বলো কি করতে চাও তুমি? তোমার শরীর খারাপ হয়ে যাবে হিয়া, প্লিজ কাম ডাউন। তুমি তো জানো এত স্ট্রেস তোমার শরীরের জন্য ও ঠিক না। আমাদের বাড়িতে থাকছে, এটাই হচ্ছে আমার জীবনের সবথেকে বড় স্ট্রেস। তাকিয়ে তাকিয়ে দেখছো কি আমার দিকে? বের করো না তাড়াতাড়ি ওকে ঈশান। আমি না সবকিছু দেখতে পাচ্ছি, কেউ ওকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছে না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনে যাচ্ছে। আমি কি জানতে পারি যে নম্রতা এই বাড়িতে কোন অধিকারে আছে? আরে এটা তো নম্রতা, তোমাকে জিজ্ঞেস করা উচিত, তুমি কেন আছো? কি বললে তুমি? মানে বলতে চাইছি ও এটা বলতে চাইছি হিয়া, তুমি যখন ছিলে না তখন নম্রতা আবিরার অনেক দেখাশোনা করেছে। তাই যদিও হঠাৎ করে চলে যায় তাহলে ওই ছোট্ট মেয়েটা সহ্য করতে পারবে না। তুমি ফিরে আসাতে আমরা সবাই খুব খুশি হয়েছি, কিন্তু যখন তুমি এখানে ছিলে না তখন নম্রতা আমাদের খুব সাহায্য করেছে। তাই আমাদের আবিরার কথা ভেবে ওকে এখানে থাকতে দাও মা। চেরি বৌদি এটা তো বলতে চাইনি যেটা তোমরা আমাকে বোঝানোর চেষ্টা করছো। কিছু তো আছে যেটা কেউ আমাকে বলতে চাইছে না। নম্রতা, এসব দেখতে দেখতে না হিয়া আরো অসুস্থ হয়ে পড়ছে। আমার মনে হয় ওকে না সব সত্যিটা বলে দেওয়া উচিত। না বৌদি, ঈশান বলেছে যে তার আগে আমাদের ডক্টরের সাথে কথা বলা উচিত। আবার এটা যেন না হয় যে হিয়া সত্যিটা শুনে আরো অসুস্থ হয়ে পড়ল। আরে মমের ফোনটা লাগছে না কেন? একমাত্র মমই আমাকে সত্যিটা বলতে পারে আমি যখন ছিলাম না এখানে কি কি ঘটেছে। মম দিদা
আবিরা, কি হয়েছে সোনা? মা, মম দিদা না খুব পচা। দিদা ম্যামকে মারতে চেয়েছিল, হাতে একটা নাইফও ছিল। তারপর পাপি দিদাকে জেলে পাঠিয়ে দিয়েছে। আবিরা সোনা, হারিয়া, দেরি হয়ে যাচ্ছে। জেল? ঈশান নম্রতার জন্য মমকে কেন জেলে পাঠিয়ে দিয়েছে? হিয়া আমার সোনা, তুই সুস্থ আছিস? উপরওয়ালা তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার মেয়েটা সুস্থ আছে। তুই ভাবতেও পারবি না যে আমি তোকে আমার চোখের সামনে দেখে কতটা খুশি হয়েছি। আমিও তোমাকে দেখে খুব খুশি হয়েছি মম। তুমি জানো মম, লাস্ট 6 মাস ধরে আমার কিচ্ছু মনে ছিল না। কি? তোর 6 মাস ধরে কিছু মনে ছিল না? মানেটা কি? ওসব আমি তোমাকে পরে বলবো মম। আগে তুমি বলো, তোমার এই অবস্থা কে করলো? হ্যাঁ, আমার এই অবস্থা হয়েছে ওই শয়তান নম্রতার জন্য। তুই চলে যাওয়ার পরে ও আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দিল যে আমি ওর গাড়ির ব্রেক ফেল করিয়ে দিয়েছিলাম। কি? সত্যি কথা বলছি, আসলে তো ব্রেক ফেল ও করেছিল তোর গাড়ির, কারণ ও তোকে সারা জীবনের মতন ওদের মাঝখান থেকে সরিয়ে ফেলতে চেয়েছিল, যাতে আবিরা আর ঈশান দুজনেই ওর হয়ে যায়। আর ও যেটা চেয়েছিল সেটাই হলো। তুই চলে যাওয়ার পর ওর মনের সমস্ত ইচ্ছে পূরণ হয়ে যায়, আর তারপরও এমন কিছু করে যাতে আমার মাথা গরম হয়ে যায় আর আমি ওর বাড়ি পৌঁছে যাই তোর সতীনকে শেষ করে ফেলতে। সতীন? কি? হিয়া, তোকে কেউ কিছু বলেনি? আরে তুই চলে যাওয়ার পরে ঈশান আর নম্রতা তো বিয়ে করে নিয়েছে। ঈশান আর নম্রতা বিয়ে করে নিয়েছে? ওরা দুজন আমার থেকে এত বড় কথাটা লুকিয়ে গেল? হ্যাঁ রে হিয়া, তুই চলে যাওয়ার পর বেচারি আবিরা তোকে প্রত্যেক মুহূর্তে মিস করেছে। ব্যাস এই ব্যাপারটার সুযোগ নিয়ে ওই নির্লজ্জ নম্রতা ঈশান আর আবিরা দুজনকেই তোর থেকে কেড়ে নিল। ওই বদমাইশ মেয়েটা কাউকে কিছু ভাবার বা করার সুযোগ পর্যন্ত দেয়নি। নম্রতা ঈশানকে বিয়ে করে নিয়েছে? ওই মামা, ম্যাম বলেছে। ও নম্রতার সাথে খুব অ্যাটাচড, তাই আরে এটা তো নম্রতা, তোমাকে জিজ্ঞেস করা উচিত তুমি কেন আছো। দেখ হিয়ামা, তুই আমার কথাটা শোন। তোর এসব নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমি আছি তো, তোর মম এখনো বেঁচে আছে, সব ঠিক করে দেবো আমি। আমি হয়তো এখন জেলে বসে আছি, কিন্তু বাইরে এখনো আমার কথায় লোকে ওঠে বসে। আর এখন তো তুইও ফিরে চলে এসেছিস, আমার ভেতরে নতুন আশার আলো জেগেছে। এবার তুই দেখ আমি কি করি ওই নম্রতার অবস্থা। না মম, এবার তুমি দেখো যে আমি কি করতে পারি। নম্রতা, তুই আমার সঙ্গে অনেক অন্যায় করেছিস, আমি তোকে ছাড়বো না। না না হিয়া, দেখ আমি জানি যে তুই এইসব পারিস না। আরে তুই কি আমার মতো নাকি? দেখ দেখতে কিছু উল্টোপাল্টা করিস না। তাড়াহুড়ো করে তুই একটা কিছু করতে যাবি, তারপর দেখা যাবে তুইও আমার মতন জেলে বসে আছিস। তুই এসব বাদ দে, আমি সব সামলে নেব। না মম, এখন আমি আর সেই আগের হিয়া নেই মম, যে নিজের শত্রুদেরকেও নিজের বন্ধু ভেবে ভুল করেছিল। এবার আমি তোমার মেয়ে হয়ে দেখাবো, আর যারা আমার ক্ষতি করতে চায় তাদের আমি সর্বনাশ করে দেব। ঈশান, প্লিজ প্লিজ আমায় যেতে দাও। হিয়া গুরুদুয়ারাতে গেছে, ও ফিরে আসার আগে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে। তুমি দেখেছো তো কালকে রাত্রিরে ওর কি অবস্থা হয়েছিল, আর আমি চাই না যে ওর মেন্টাল কন্ডিশন আরো খারাপ হোক। সেই জন্য এই মুহূর্তে আমার এখান থেকে বেরোনোটাই ভালো হবে। প্লিজ আমায় যেতে দাও। আজ তুমি আবার নিজের আর আমার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলে, কিন্তু আজকে না, আজকে আমি তোমাকে যেতে দেব না। এতদিন জীবন আমাদের সাথে লুকোচুরি খেলেছে, অনেক আমাদের পরীক্ষা নিয়েছে, কিন্তু আর না, জীবনের কাছে আর হার মানবো না। তোমায় কোথাও যেতে দেব না।
পরিস্থিতির সামনে সবাইকেই মাথা নোয়াতে হয় ঈশান। এখন আমরা হিয়াকে ভুলে তো যেতে পারবো না। না এমন কিছু করতে পারি যাতে ওর পুরো জীবনটাই নষ্ট হয়ে যায়। আর যতক্ষণ না আমরা কোনো পথ দেখতে পাচ্ছি, আমি ততদিনের জন্য দাদুর বাড়ি যাচ্ছি। দাদুর বাড়ি তো বেশি দূর নয়। আমরা কথা দিয়েছিলাম তো একে অপরকে, এবারে একে অপরকে না বলে আমরা কোথাও যাব না। আমার কথা বিশ্বাস করো, আমি তোমায় ছেড়ে কখনো যাব না, কোথাও যাব না। এখানেই আছি তোমার কাছে, শুধুমাত্র হিয়ার চোখের সামনে থেকে দূরে যাচ্ছি। আর তোমার মনে হয় এটা ঠিক, সব ঠিক হয়ে যাবে? আবির আর কি হবে, কিভাবে থাকবে তোমায় ছাড়া? ভেবেছো কখনো আমরা দুজন কি করে থাকবো তোমায় ছাড়া? আমি থাকতে পারবো না তোমায় ছাড়া। তোমার কি মনে হয় আমি থাকতে পারবো? আবিরাকে ছেড়ে, তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না ঈশান, আমি পারবো না থাকতে। প্লিজ আমায় ছেড়ে যেও না, প্লিজ। জীবনের পরীক্ষা এখনো শেষ হয়নি ঈশান, প্লিজ আমার পাশে থেকো, প্লিজ। হিয়া, হিয়া, হিয়া আমার কথা শোনো। হিয়া, হিয়া প্লিজ আমার কথা শোনো। হিয়া, হিয়া কি করছো? ছাড়ো। ঈশান, stay away! আমাদের মাঝখানে ঢুকবে না। কালু, আমি শুধুমাত্র তোমার কথা শুনে একে কিচ্ছু বলিনি ঈশান, কিন্তু এসব আমি সহ্য করতে আর পারছি না। মম না একদম ঠিক চিনেছিল তোকে। তোর মধ্যে এতটুকু লজ্জা নেই, তাই না? কি করছিলিস আমার হাজবেন্ডের সঙ্গে একা একা ওই ঘরে, বল? হিয়াও, আমরা দুজন আবিরার ব্যাপারে ডিসকাস। একে অপরকে জড়িয়ে ধরে বুঝে? হিয়া আমার কথাটা বোঝার চেষ্টা করো। অমৃতা, তুই বেরো আমার হিয়া, বাড়ি থেকে, আরে, বেরিয়ে হিয়া, যা। হিয়া। মেসিয়া! হিয়া, অনেক হয়েছে। তোর শরীর ভালো না, আর আমরা আমি একটা কাজ করছি, আমি ডক্টরকে কেন? ফোন করছি। কেন ডক্টরকে রাখতে যাবে কেন তুমি? কেন, আমার কি হয়েছে? আমাকে দেখে সুস্থ মনে হচ্ছে না বুঝি? আচ্ছা, তাহলে ডক্টরকে ডেকে তোমরা এটা প্রমাণ করতে চাইছো যে আমি মানসিক ভারসাম্যহীন। সব বুঝতে পারছি এবার, আমি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছি। তোরা আমাকে অ্যাসাইলামে পাঠিয়ে দিতে চাইছিস, তাই না রে? আমি এখান থেকে চলে যাই আর তোদের জীবন থেকে সমস্যাটাই মিটে যাক। আর এই সব বুদ্ধি তুই দিয়েছিস এদেরকে, না? কারণ আবিরাকেও তুই এইসব ভুলভাল শিখিয়েছিলিস যে আবিরা শোনা, তোমার মা তো স্টার হয়ে গেছে আর কোনোদিনও ফিরবে না তোমার কাছে। কি বলেছিলিস তো? শিখিয়েছিলিস তো এগুলো? এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি কিছু দেখতে পাচ্ছ না, তাই না? আরে ও তো সবকিছু ইচ্ছে করে করছে যাতে তোমাকে আর আবিরাকে আমার থেকে কেড়ে নিতে পারে। সব ইচ্ছে করে করছে ও। কিন্তু আমি আর তোর একটা আশাও পূরণ হতে দেব না। গেট লস্ট।
তুই ভদ্রভাবে শুনবি না, তাই না? আরে, আমি তো থেকে মা, তুমি এটা কি করছো? তুমি ম্যামকে মারছিলে? তুমি একদম মম দিদার মতো হয়ে গেছো, একদম পচা। তুমিও ম্যামকে মারতে চাও, একদম মম দিদার মতো। না আবিরা, তুই এভাবে কেন কথা বলছিস? আবিরা তো মায়ের প্রাণ। হিয়া, হিয়া সামলাও নিজেকে তুমি। ছেড়ে বৌদি, আমি কি অন্যায় করেছি? সবাই আমাকে বোঝাতে আসছে, তুমি বলো না আমার ভুলটা কোথায়? না তুমি কোনো ভুল করেছো আর না নম্রতা। ছেড়ে বৌদি, যদি ভবিষ্যতে তোমার সাথে এরকম কিছু হয় তখন তুমি কি করবে বলো? তুমি ভেবে দেখো না, তুমি কয়েকটা দিনের জন্য বাইরে গেলে আর ফিরে এসে দেখলে যে তোমার বোন এসে শ্যাঙ্কি দাদা আর টাইগারকে তোমার থেকে কেড়ে নিয়েছে। তখন কি তুমি এটাই বলবে যে ওর কোনো ভুল নেই? ঠিক সেইভাবেই তো আমিও আমার লড়াইটা লড়ছি। আমিও চাই যাতে আমি আমার স্বামীকে পাই, আমার সংসার পাই, আমার মেয়েটাকে পাই। এখানে ভুলটা কোথায় আমার? ঠিক বলেছো তুমি, অন্যায় তো তোমার সাথে হয়েছে। ছেড়ে বৌদি, আমি চাই যে অ্যাটলিস্ট তুমি আমাকে বোঝো প্লিজ, কারণ তুমি নিজেও তো একজনের ওয়াইফ। নম্রতা, তুই আমার কাছে আর কোনো রাস্তা খোলাই রাখিসনি। এবার তুই দেখ এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি কি করে তোর আগেইনস্টে করে দিই। গুরুদ্বারায় গেছিলাম নম্রতার হিয়ার জন্য প্রার্থনা করতে। আমার হিয়ার মানসিক অবস্থা ঠিক নেই, খুব বিধ্বস্ত মেয়েটা। নম্রতার অবস্থাও তো খুব একটা ভালো নয়, ওর কথা একবার ভেবে দেখেছো? আমার তো ভাবলেই ভয় করছে। একই ঘটনা ঘটলো যা বহু বছর আগে ঘটেছিল। দুই বোন, তাদের ভালোবাসা এক। আমার তো এই তিনজনকে দেখে তনু, বীর আর জ্যাসমিনকে মনে পড়ছে। ওদের দুজনের জন্য বাচ্চাটাই কষ্ট পাচ্ছে শুধু, হিয়া জেসমিন নয়। জ্যাসমিনের মেয়ে তো বটে। যেদিন ও আবিরাকে চুরি করেছে সেদিন থেকে ওর আর জ্যাসমিনের মধ্যে কোনো পার্থক্য নেই। হিয়া মা হতে চেয়েছিল কিন্তু ও হতে পারেনি, তাই ঈশানের বাচ্চাটাকেও সঙ্গে নিয়ে এসেছে। হ্যাঁ, কিন্তু ও তো ওর মা নয়। ও আবিরাকে নিজের মেয়ে মনে করে, আর আবিরাকে পাওয়ার জন্য ও যা খুশি করতে পারে। কখন থেকে রেণুকাকে ফোন করার চেষ্টা করছি, ফোনই ধরছে না। উপরওয়ালা করুন যেন সব ঠিক থাকে। হ্যাঁ হিয়া মা, এখনই। কিন্তু কেন মা? তুমি ডেকেছো ওনাদের? কই না তো, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। এই যে পুজোর সব গোছগাছ তুমি করেছো বুঝি? না না, আমি তো কিছু করিনি। তোমরা যখন ডাকনি তাহলে কে ডেকেছে? এইসব আয়োজন আমি করেছি।
হিয়া, এই হিয়া, তুমি তুমি হঠাৎ কোনের মতো সেজেছো কেন? আজ মার বাবি আবার বিয়ে হবে। খুব মজা হবে টাইগার। আজ মার বাবির বিয়েতে আমরা খুব নাচবো। ঈশান, চলো না আমরা আরো একবার বিয়ে করি। এই 6 মাসের মধ্যে তোমার আর আমার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বটা আবার মুছে ফেলার পালা। ঈশান, তুমি আমার হাজবেন্ড হও, আর তোমার ওয়াইফ হওয়া সত্ত্বেও তোমার থেকে ভাবে দূরে দূরে থাকা, একই বাড়িতে অপরিচিতের মতন থাকা, এগুলো আমার ভালো লাগছে না। তুমি এগুলো কি বলছো? আমি বুঝতে পারছি না কিছু। আমার ছেলেটার সাথে ওপরওয়ালা আর কতদিন এই নিষ্ঠুর খেলা খেলবেন? আমি তো শুধু এইটুকুই বলছি ঈশান, যে আজ আমরা দুজন আরো একবার বিয়ে করি। বাবি চলো না, মা তোমার জন্য নতুন ড্রেস কিনেছে। করব আমরা বিয়ে, কিন্তু এখন তোমার শরীর ঠিক নেই। হ্যাঁ হিয়া, আগে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর এসব করা যাবে। হ্যাঁ মা, তুই পুরোপুরি ঠিক হয়ে যা, তারপর এ নিয়ে কথা বলবো। দিদা, আমি এই ব্যাপারে আর কোনো ডিসকাশন করতেই চাই না। আমি না শুধু তোমাদের সবার আশীর্বাদ চাই, এই না? নাও। চেরি বৌদি, আর তুইও উইশ করিস আমাকে আর ঈশানকে, যাতে আমাদের জীবন থেকে সমস্যাগুলো অনেক দূরে থাকে, যাতে আমি সুখে থাকতে পারি আমার মেয়ে আর আমার হাজবেন্ডের সাথে। ঈশান, এতে এত ভাবার কি আছে বলো তো ঈশান? আমরা তো সারা জীবন একই ছিলাম আর সারা জীবন এক থাকবো। ঈশান, আজ এটা করা খুব প্রয়োজন। দেখো না, আজ আমি কত খুশি। আমি মৃত্যুর সঙ্গে লড়াই করে তোমার কাছে ফিরেছি, আমি একটা নতুন জীবন পেয়েছি। আমি আবার নতুন করে আমাদের সম্পর্কটাকে মজবুত করে তুলতে চাই, তোমার সঙ্গে ভালো করে সংসার করতে চাই, আবিরাকে নিয়ে আমরা একসাথে সুখে থাকতে চাই। এতে সমস্যাটা কোথায়? ঈশান, চলো চটপট চেঞ্জ করে নাও।
মিস্টার টাইগার, তুমিও যাও, চটপট রেডি হয়ে নাও। নিদবর তো তুমি। চলো ঈশান, চলো না, লেটস গো। চলে আয় টাইগার, চল। এই দেখো, এসব কি দেখতে হচ্ছে? আবিরা তো খুব ছোট, ও তো বুঝতে পারছে না এগুলো কি হচ্ছে। আমরা তো বড়, আমাদের হিয়ার সঙ্গে কথা বলা উচিত। এগুলো ঠিক হচ্ছে না। হিয়াকে আমরা কিভাবে জানাবো যে ঈশান আর নম্রতার বিয়ে হয়ে গেছে? আমি কথা বলবো। নম্রতার সঙ্গে কোনো ভুল হলে আমি আর কখনো মেনে নেব না। হিয়াকে কেউ কিচ্ছু বলবে না। ওর শরীর ভালো নয়, আর আমরা ওকে এটা বললে ওর শরীর আরো খারাপ হয়ে যাবে। হিয়াই হলো ঈশানের লিগ্যাল ওয়াইফ। হিয়া জীবিত অবস্থায় ফিরে আসার পরে আইনের চোখে কিন্তু আমার আর ঈশানের বিয়ের কোনো বৈধতাই নেই। তোমরা সবাই আমার শক্তি, দয়া করে তোমরা ভেঙে পড়ো না। আমার জন্যে, আবিরার জন্যে, আবিরার জন্যে আমাদের এটা করতেই হবে। করতে হবেই দিদা। গাঁটছড়া কে বাঁধবে? বোনেরা বাঁধে তো। দেখ, যখন ঈশানের সঙ্গে আমার আগেরবার বিয়ে হয়েছিল তখন তো তুই ছিলিস না, তো কোনো ব্যাপার না। এখন তো আছিস, তাহলে আমার আর ঈশানের গাঁটছড়া এখন তুই বাঁধ। তাই না আবিরা? তুই বল না তোর ম্যামকে। ম্যাম, চলো না বেঁধে দাও কাঠ ছড়া। ইয়েস। আপনারা দুজন নিজের জায়গায় এসে বসুন।
তর্পণের জন্য আপনি আপনার বরের হাতে হাত দিন। আচ্ছা